আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, যারা শুনছেন আমাদের আজকের নিয়মিত আয়োজন, আমাদের জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ায়। আমরা আমাদের মার্চ ফরওয়ার্ডের একমাত্র প্রোগ্রাম, যেটা আমরা নিয়মিত চালিয়ে আসছি গত মাস থেকে। আমাদের গত মাসে একটা প্রোগ্রাম হয়েছিল এবং এই মাসের প্রোগ্রামটা আজকে হচ্ছে। আপনারা একটু মনে রাখবেন, যারা মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, যারা অনেস্ট মার্চ প্যারেন্টস লাউঞ্জ সদস্যরা, সম্মানিত সদস্যরা যারা আছেন, আমরা মাসে একজন মাত্র অতিথি আলোচককে নিয়ে আমরা এই প্রোগ্রামটা সাজিয়েছি। এই প্রোগ্রামটার নাম হচ্ছে জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ায়। এটা হচ্ছে আমাদের টপিক। এটার সাথে একটা উপশিরোনাম থাকবে সবসময় প্রতিটা মাসে প্রতিটা টপিকেই। যেমন আজকের টপিক হচ্ছে জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ায়, পরীক্ষা ও পরীক্ষা ভীতি। আমাদের জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ার অতিথি হচ্ছেন, একক অতিথি আমাদের মার্চ ফরওয়ার্ডের সম্মানিত উপদেষ্টা, মার্চ ফরওয়ার্ডের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক্স এডিশনাল সেক্রেটারি, শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার। শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার আমাদের জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়া প্রোগ্রামের একক অতিথি। স্যারকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা সাজিয়েছি এবং মাসে একদিন আমি আবারও সময়টা জানি এটা শুনবেন। বিশেষ করে আমাদের মার্চ ফরওয়ার্ডের সকল সদস্যরা, তাদেরকে বলে দিই, প্রতি মাসের তৃতীয় সোমবার, প্রতি মাসের তৃতীয় সোমবার জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ায় এই প্রোগ্রামটি হয় এবং এই প্রোগ্রামের নিয়মিত অতিথি হচ্ছেন, একক অতিথি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার। আমি স্যারকে স্বাগত জানাই, আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা। আশা করছি আগামী 1 ঘন্টা আমাদের ভালো কাটবে এবং কিছুটা হলেও উপকারে আসবে যারা শুনবেন। আমাদের ধন্যবাদ স্যার। আমাদের মার্চ ফরওয়ার্ডে যারা শুনছেন প্রতিটা প্রোগ্রামের, আমাদের বিসিএস প্রোগ্রাম, বিসিএস ভাইবার প্রোগ্রাম এবং ব্যাংক জব প্রোগ্রাম, প্রাইমারি প্রোগ্রাম যারাই আছেন, একটি জীবন মানেই পরীক্ষা। জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি পর্যায়ে শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইট বইয়ে বলেছেন মানুষের জীবন 7টি ভাগে বিভক্ত। এই 7টি বিভাগের প্রতিটা পর্যায়ে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়। তো আজকে যে পরীক্ষা এবং পরীক্ষা ভীতি সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় আলোচক আমাদের সাথে আলোচনা করবেন, সেটা হচ্ছে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন গুলোতে আমরা প্রত্যেককেই, যারা এই স্ক্রিনের সামনে আসছেন, যারা শুনছেন এবং যারা শুনছেন না, সকলকে আমাদের পরীক্ষা দিতে হয়। যারা চাকরিতে জয়েন করেছেন তাদের পরীক্ষা শেষ নয়, তাদেরকে আবার প্রমোশনের জন্য, চাকরি স্থায়ীকরণের জন্য পরীক্ষা দিতে হয় এবং পরীক্ষা হচ্ছে একটা মানুষের জীবনে সম্ভবত একটা স্থায়ী একটা কনসেপ্ট, যেটা মানুষকে প্রতিনিয়ত ফেস করতে হয়। পরীক্ষা কি? এই পরীক্ষা নিয়ে কেন আমাদের ভীতি সঞ্চার হয়, কেন আমাদের প্যারাগ্রাফ লিখতে হয়, আসতে হয় পরীক্ষার পূর্ব রাত্রি? তার মানে সবকিছুর পিছনে হচ্ছে এক পরীক্ষা ভীতি আমাদের মধ্যে কাজ করে। আমি নিজে ব্যক্তিগতভাবে যখন স্কুলের স্টুডেন্ট ছিলাম, 8, 9, 10, 11, আমার প্রতিটা পরীক্ষার সময় গায়ে জ্বর চলে আসতো। এটা অসুস্থতার মধ্যে, এটা অনেক ধরনের অপ্রীতিকর সিচুয়েশনের মধ্যে গেছে। 27 বিসিএস পরীক্ষা আমি যখন গাণিতিক যুক্তি পরীক্ষা, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা দিব, গণিত আমি প্রচন্ড রকমের দুর্বল ছিলাম, এখনো আছি। তো সেই পরীক্ষার আগে আমার মনে হয়েছে চোখ দিয়ে পানি পড়ছে কিনা জানি না, কিন্তু আমি অসম্ভব রকম একটা ভয়ার্থ অবস্থায় পৌঁছে গিয়েছিলাম। তখন মার্চ ফরওয়ার্ড ছিল না, আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যারদের মতো কোনো কনসালটেন্ট আমাদের ছিল না এই সমস্ত বিষয়ে কথা বলতে পারেন। তো শুক্রিয়া যে মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স ক্যারিয়ারের সমগ্র বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করতে ইচ্ছুক, মানে ক্যারিয়ারের সব দিক কভার করতে চাই আমরা গ্র্যাজুয়ালি, এবং সেই উদ্যোগের সাথে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আলোচক, শ্রদ্ধেয় গার্ডিয়ান আমাদের মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার আছেন। তার মাধ্যমে, তার আলোচনার মাধ্যমে আমি কিছু কনভারসেশন করবো। এটার মাধ্যমে আমরা আমাদের পরীক্ষা সম্পর্কে এবং পরীক্ষার ভীতি সম্পর্কে, পরীক্ষা ভীতি কিভাবে ওভারকাম করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। স্যার হচ্ছেন এই সমস্ত বিষয়ে বলার জন্য। স্যারের একাধিক ফেসবুক পোস্টে আমি দেখেছি স্যার এই বিষয়ে আলোকপাত করেছেন। আমরা সরাসরি তার কাছ থেকে শুনব। এটার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, স্যারের কথা শোনার আগে, সেটা হচ্ছে আপনারা
কিছু প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছেন, যে প্রশ্নগুলো তাকে করা যায় সেই প্রশ্নগুলো আমাদের সাথে আছে। প্লাস এখনকার প্রোগ্রাম যারা শুনছেন তাদের সবাইকে বলবো আপনারা আজকে প্রোগ্রামটি শেয়ার করুন, এটা একটা মজার অভিজ্ঞতা হবে আপনাদের জন্য। তো স্পেসিফিকলি এরকম একটা প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা আমার মনে হয় আপনারা অনেকেই শুনেন নাই, হয়তো আজকে প্রথমবারের মতো শুনবেন। সুতরাং আপনারা আপনাদের টাইমলাইনে আজকের আলোচনাটা রেখে দিতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু, বিশেষ করে ইয়াঙ্গার ব্রাদার্স, ইয়াঙ্গার সিস্টার্স যারা আছে, ছোট ভাই বোন যারা আছে, তাদেরকে মেনশন করতে পারেন এবং কে কোথা থেকে আজকের আলোচনায় আছেন সেটাও জানাবেন। পরীক্ষা এবং পরীক্ষা ভীতি নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে দুই একটা লাইনে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান এবং আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন প্লিজ। এবং অবশ্যই ভুলে যাবেন না শেয়ার করার কথা, করলে টাইমলাইনে যারা আছে তাদের অনেকের শোনার একটু সুযোগ হবে। শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার, স্যার আমরা কি শুরু করতে পারি আলোচনা? অবশ্যই শুরু করতে পারি। পুরো প্রোগ্রামের উপরে স্যার আপনি কথা বলেন স্যার, আপনি কথা বলেন। পরীক্ষা এবং পরীক্ষাবিধি দুইটা বিষয় নিয়ে আমি এটা কি বলবো, উপক্রমণিকা মূলক একটা আলোচনা যদি আপনার কাছ থেকে আমরা শুনতে পেতাম। আচ্ছা, ওবায়দ অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার বিষয়টা তুলে ধরার জন্য। আমরা যেটা নিয়ে আলোচনা করব, তুমি জানো এবং এর মধ্যে দু তিনটা অনুষ্ঠান এই ব্যানারে এবং অন্য ব্যানারে দু তিনটা অনুষ্ঠানে অনেকেরই শোনার সুযোগ হয়েছে হয়তো আমাকে। আমি আসলে একটু গল্প বলার ছলেই কথা বলতে পছন্দ করি, কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করি। আমার কাছে সবসময় মনে হয় যে ঠিক কতগুলো রেফারেন্স অনেক বড় বড় লেখকদের বা জ্ঞানী ব্যক্তিদের উদ্ধৃতি, সেগুলো খুব চমৎকার, সেগুলো নিশ্চয়ই আমরাও কিছু ইউজ করব, কিন্তু আমাদেরকে আসলে অনেক বেশি ছুঁয়ে যায় আমার মনে হয় যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো। যখন আমি দেখতে পাই যে আমারই মতো দেখতে একজন বলছেন তার ব্যর্থতার কথা অথবা সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার ওনার অভিজ্ঞতার কথা, ওনার জীবন বিভিন্ন স্টেজে যেই সব চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়েছে এবং সেগুলো উতরে আসতে হয়েছে সেগুলোর কথা, এগুলোর সাথে আমরা তুলনামূলকভাবে বোধহয় একটু বেশি রিলেট করতে পারি। এটা আমার ধারণা, আমি জানি না এটাই এইটুকুই সত্যি কিনা, সবটুকু সত্যি। আমি পরীক্ষা এবং পরীক্ষা ভীতি নিয়ে যেটা উল্লেখ করলেন একটু আগে, যে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম আসলে ঠিক এই কথাটি, এই শিরোনামটি ব্যবহার করে। খুব ছোট্টবেলায় আমি সরকারি চাকরি বাবার সন্তান। আমাদের মানে দেশের বাড়ি নরসিংদী, আর বাবার পোস্টিং ছিল রংপুর, সে অনেক দূর। তো সেখানে আমার একদম গন্ডগ্রাম, বিদ্যুৎ ছিল না, কিছুই ছিল না তখন আসলে। আমি তো বলছি প্রায় সেটা কত বছর, 57-58 বছর আগে। তো সেখানে বড় ভাই বোনরা সবাই পড়াশোনা করতেন হাই স্কুলে, প্রাইমারি স্কুলে ছিলেন একজন, 4জন হাই স্কুলে ছিলেন। তো আমার সময় কাটতো না আসলে, সন্ধ্যাবেলা কিছু করার থাকতো না, বাবা ভাই বোনদের নিয়ে পড়াতে বসাতেন, বাবা মা একসাথে ওখানেই বসে থাকতে হতো আমাকে। তো পড়াটা আমার কাছে এক ধরনের একটা টাইম পাস করার ব্যাপারও ছিল, একটা কিছু তো করতে হবে, কাজেই হয়তো ওই বইটই এমনি উঠাতাম। ওইভাবে অ শেখা হয়েছে বাসায়। তো এর মধ্যে একদিন হঠাৎ করে দেখি যে ওই পাশেই প্রাইমারি স্কুল ছিল, তো ওখানে মাঠের মধ্যে গাছতলায় বসে পরীক্ষা নিচ্ছেন টিচার। তো আমি মাকে এসে বললাম যে মা আমি পরীক্ষা দিব। তো মা বললেন যে তুই পরীক্ষা দিবি কিন্তু পড়াশোনাই করিস না, স্কুলেই যাস না। আমি বললাম তাতে কি, আমি তো সবই পারি। তো আসলে সব সব পারি বলতে, যে তখন আমাদের বোধহয় এটা সবুজ সাথী নামে একটা বই ছিল একদম ক্লাস 1-এর, সেটা আমার পড়া হয়ে গেছিল, বহুবার বহুবার পড়া হয়ে গেছিল এর মধ্যে। সেই অর্থে আমি বলেছিলাম সবই পারি। এবং তারপর যাই হোক আমাকে নিয়ে ওখানে পরীক্ষা দিতে দেওয়া হলো, এবং সেই ছোট্ট সেই জায়গায় আমার বাবা বেশ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, কাজেই তার সন্তান পরীক্ষা দিতে চায়, ঠিক আছে অ্যালাউ করা হয়েছে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য। এবং সেই পরীক্ষাতে তো আমি প্রথম হয়ে গেলাম, সবকিছু আমি পারি, কাজেই প্রথম না হওয়ার কোনো কারণ নেই। এটি হয়তো একটা চমৎকার স্মৃতি আমার জন্য, যে সত্যিকার অর্থে পরীক্ষা ভীতি শব্দটার সাথে পরিচয় হওয়ার আগেই আমি পরীক্ষা দিয়ে দিয়েছি এবং পরীক্ষাতে সফল হয়েছি। এর মানে কিন্তু এই নয় যে জীবনে আমি কোনো পরীক্ষায় ব্যর্থ। আমার প্রচুর ব্যর্থতার ইতিহাস আছে, এবং এমন পরীক্ষা আমি দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে সাবসিডিয়ারি পরীক্ষা দিয়েছি, আমার মনে আছে একবার 75 মার্কের মধ্যে 2 বা 3 যেন পেয়েছিলাম, 4। কিন্তু
যেটা হয়েছে, ইন্টারেস্টিং যে জিনিসটা হয়েছে সেটা হলো যে পরীক্ষা দিতে আমার ভয় লাগেনি। পরীক্ষাটা আমার কাছে একটা খেলার মতো ছিল। একটা কখনো হারবো, কখনো জিতবো। আহ, সবসময় জিততেই হবে, জিতেই যাবো এমন কোনো কথা নয়। আহ, কাজেই পরীক্ষা ভীতিটা আমাকে সেভাবে কখনো পেয়ে বসে। এই অভিজ্ঞতাটি সবার হয় না। এটি আমার একদিক থেকে আমার জন্য একটা আহ, দুর্বলতা আমি বলবো, যে আজকে যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটি বলার জন্য সব থেকে ভালো হয়তো হতেন এমন একজন, যিনি প্রচন্ড রকম সব ভীতি কাটিয়ে তারপরে আহ, আহ, ভালো করেছেন। আমার যেহেতু ভীতিটা সেই অর্থে ছিলই না, আমি আহ, তোমাদের অনেকের অভিজ্ঞতা হয়তো শেয়ারও করতে পারবো না ঠিক মতো। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে পরীক্ষা এমন একটা বিষয় যেটা দিতেই থাকতে হয়। ওবায়দ বললো যে শুধু একাডেমিক পরীক্ষা দিয়ে কিন্তু জীবন শেষ হয় না, এমনকি যে বিসিএস পরীক্ষা দিয়ে শেষ করলাম, শেষ হয়ে গেল তাও না, তারপরেও আরো বিভিন্ন স্টেজ নানান রকম পরীক্ষার সম্মুখীন হতেই হয়। তো যেটা জীবনে অবধারিত হবেই, আসবেই, ফেস করতেই হবে, অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, সেটাকে আসলে ভয় পাওয়ার কোনো মানে নেই। যেটা করা যেতে পারে সেটা হলো যে আমি আমার স্টাইলে সেটাকে কিভাবে মোকাবেলা করব সেটা চিন্তাটা আমার মতো করে হয়তো আমি করব। কিন্তু ভয় পেয়ে হাত পা গুটিয়ে কুকড়ে বসে থাকার কোনো সুযোগ তো নেই, কারণ এমন তো না যে আমি এটা বাদ দিতে পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলোচনাটা করার চেষ্টা করব যে আমাদের যেহেতু এটা ফেস করতেই হবে, কতটা ভালোভাবে আমরা নিজেদের এটার জন্য তৈরি করতে পারি, এবং বড় কথা যেটা আমি আসলে পরীক্ষার তৈরি হওয়ার থেকে পরীক্ষার ভীতিটা কাটানোর জন্য কি কি করতে পারি সেটা একটু আলোচনার চেষ্টা করি। আমি যদি একটু স্ট্রাকচারালি যাওয়ার চেষ্টা করি, আহ, এটা আহ, আমি একটা রেফারেন্স দিই, একটা কোট, আলবার্ট আইনস্টাইনের কোট: everybody is a genius, but if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing it is stupid. দাঁড়ালো আইনস্টাইনের বক্তব্য হচ্ছে যে প্রত্যেকেই জিনিয়াস, কিন্তু সবার জিনিয়াস একই দিকে ধাবিত হয় না, একই কাজের জন্য জিনিয়াস নন সবাই। আমরা যদি একটি মাছকে বলি যে তোমাকে গাছ বেয়ে উঠতে হবে, তাহলে সারা জীবন ব্যর্থভাবেই কেটে যাবে তার জীবন। এই একটা জায়গা আমি এই এই উদ্ধৃতিটা দিয়ে বক্তব্যটা কেন শুরু করলাম, এটা একটা কারণ আছে। বাংলাদেশে আমাদের যে বাচ্চারা মেইনলি এই সেশনটা এখন শুনছো, আমরা একটু এক অর্থে দুর্ভাগা। দুর্ভাগ্য এই যে আমরা জন্মের আগে থেকেই আমাদের প্যারেন্টরা অনেক সময় ঠিক করে রাখেন, এই ছেলেটাকে আমি ডাক্তারি পড়াবো, ইঞ্জিনিয়ারিং পড়াবো, এই মেয়েটাকে আমি ডাক্তারি পড়াবো, ওকে আমি বিসিএস অফিসার বানাবো। নানান রকম কিছু চিন্তা ভাবনা আগে থেকেই প্যারেন্টদের বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি। হয়তো কোনো প্যারেন্ট শুনছেন এখানে, আমি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে অনুরোধ জানাই। এই যে কার কোন দিকে আসলে ন্যাকটা আছে, আগ্রহটা আছে, সেটার চিন্তা না করে প্রত্যেককেই একই সিলেবাসে একই ধরনের পড়াশোনায় একটা এক্সেলেন্ট রেজাল্ট করার জন্য যে চাপটা তৈরি করা হয়, যে সামাজিক চাপ আমাদের, এটা প্যারেন্টসরা তৈরি করেন, পাড়াপড়শি, প্রতিবেশী, আত্মীয় স্বজন মিলে তৈরি করেন, শিক্ষকরা তৈরি করেন। এটি আসলে অনেক সময় আমাদের সহজাত যে প্রতিভা সেটাকে বিকশিত হতে বাধা দেয়। আহ পশ্চিমা দুনিয়ায় লম্বা সময় থাকার সুযোগ হয়েছে আমার। আহ, জানেন অনেকে, ওয়াশিংটনে 5 বছর পোস্টে ছিলাম। আমার সেই পোস্টিং থেকে শুধু আমার এই জিনিসগুলো জানা হতো, কিন্তু যেহেতু আমার বাচ্চারা তখন ছোট, তারা স্কুলে গেছে, কাজে আমি জিনিসগুলো দেখেছি। ক্লাস 5 পর্যন্ত তো ওরা প্রায় শুধু এই অ আ ক খ মানে এবিসিডি আর ওই 1 2 3 4 একটু এডিশন সাবট্রাকশন এগুলো করেই পার করে দেয়। স্কুলটা পরীক্ষাটাকে কোনো ভয় পাওয়ার মতো বিষয়ই আহ, হয়ে গড়ে উঠতে দেওয়া হয় না। তো স্কুল একটা আনন্দের জায়গা, এবং পরীক্ষা নামে যে জিনিসগুলো নেওয়া হয় সেটা হচ্ছে একটু জাস্ট টু জাজ ইউর সেলফ, যে তুমি কোনোখানে পিছিয়ে আছো কিনা, যাতে তুমি নিজেই বুঝতে পারো যে কোথায় তুমি পিছিয়ে আছো, কোথায় তোমার আরেকটু জোর দিতে হবে। ওটা পুরো ডিজাইন করা ওইভাবে। মিডল স্কুল যেটা 6 7 8, সেখানে গিয়ে কিছু বেসিক জিনিসপত্র শেখানো শুরু হয়, এবং হাই স্কুলে গিয়ে মানে আমি জানি যে এই গল্পটা খুব কার্যকরী হবে না আমার দেশে, চট করে এই যে আমাদের পক্ষে করা সম্ভব, কিন্তু হাই স্কুলে গিয়ে ওরা চট করেই যেটা করে সেটা হলো যে প্রায় 3টা ডিফারেন্ট লাইন করে ফেলে। একদল যারা কলেজে যাবে, ওরা ইউনিভার্সিটি কলেজ বলে,
12 পরে যারা কলেজে যাবে তাদের জন্য হায়ার লেভেলের কোর্স, যারা হাই স্কুলটা পাস করবে তাদের জন্য এক ধরনের কোর্স, ফার্দার স্টাডি করতে পারে অথবা টেকনিক্যাল দিকে যেতে পারে। আর একদল যারা পড়া শুধু কন্টিনিউ করার জন্যই পড়া চালিয়ে যাচ্ছে, হাই স্কুল পাস করতে পারে নাও করতে পারে, তাদের জন্য আরেক লেভেলের। এটি আমাদের হয়তো সম্ভব নয়, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে হাই স্কুল লেভেল থেকে কিন্তু ওরা ডিসিশনটা নিয়ে নেয় যে কারা হায়ার স্টাডিজে যাবে কারা যাবে। আর আমরা একদম ওরা এটা করছে হাই স্কুল লেভেলে গিয়ে, আমরা কিন্তু জন্মের সময় বা জন্মের আগে থেকেই শুরু করে ফেলি যে আমার সন্তান, প্রত্যেকটা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। হায়ার স্টাডিজ সবার জন্য নয় আসলে, কিন্তু এই অপশনটা যেহেতু আমাকে দেওয়া হয়নি, আমরা যারা সবাই এই হায়ার স্টাডিজ এর মধ্যে এসে পড়েছি, কাজে আমাদের রাস্তা খুঁজে বের করতে হবে যে কিভাবে এই যে জায়গায় আমি হয়তো যেতে চাইনি, আসতে চাইনি, এই জায়গাতেও কিভাবে আমি সফল হতে পারি সেটার জন্য কিছু রাস্তা খুঁজে বের করতে হবে। আমরা এই যে পরীক্ষা যে ভীতি, এটা এগুলোর একাডেমিক ভাবে যদি আলাপ করি তাহলে এটা হলো একটা সোশ্যাল ফোবিয়া, যেটাকে পারফরমেন্স অ্যাংজাইটির মধ্যে ফেলা যেতে পারে। পারফরমেন্স অ্যাংজাইটি নিয়ে আমি একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিনহা একবার বাংলাদেশে বেড়াতে এসেছিলেন, বিএনপি দ্বিতীয় দফা যখন ক্ষমতায় আসলো, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মুর্শেদ খান সাহেব। উনি ওনারে একটা ছোট্ট হোটেল শেরাটন ছিল তখন, ওখানে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। দুজন শিল্পী মাত্র, কণ্ঠশিল্পী ছিলেন রেণুলাল আর ভরতনাট্যম নেচেছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী মুনমুন। আমি ডেপুটি চিফ অফ প্রটোকল ছিলাম তখন ফরেন মিনিস্ট্রিতে, এই অনুষ্ঠানগুলো আয়োজনের দায়িত্ব আমারই ছিল। আমি খুব অবাক হলাম, মুনমুন আহমেদ যখন অপেক্ষা করছেন রোনাল্ডোর গান হচ্ছে তারপর উনি নাচ করতে যাবেন, উনি হঠাৎ করে আমাকে বলছেন ভাই আমার হাতটা ধরেন। আমি ওনার হাতটা ধরলাম এবং দেখলাম হাতটা প্রচন্ড ঠান্ডা। উনি বললেন যে আপনারা তো সবাই জানেন যে আমি অনেক বড় শিল্পী, এক্সপ্রেস করেন যে আমি সবসময় সবথেকে ভালো পারফর্ম করবো। আমারও কিন্তু অ্যাংজাইটি, সেই অ্যাংজাইটির ফল হচ্ছে এই যে আমার শরীর ঠান্ডা হয়ে আসছে, হাত ঠান্ডা হয়ে আসছে। আমাকে স্টেজে নামিয়ে দেন, পারফর্ম শুরু করবো যখন তখন দেখবেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার আগে কিন্তু আমিও একটা ভীতির মধ্যে ভুগি। এখানে এটা বলার কারণটা হচ্ছে এই যে আমরা যদি এটা মনে না করি যে ভীতিটা শুধু আমরা যারা একটু ভালো রেজাল্ট করতে পারি না তাদের না, সব থেকে ভালো যারা তাদের মধ্যেই ভীতিটা কাজ করে, তারা ওই ভীতিটাকে সামলে উঠে কিভাবে পারফরমেন্সটা ঠিক রাখা যায় সেটার জন্য কাজ করেন, সেটার জন্য যা যা করা দরকার সেটা করেন। আমার মেজো ভাবির এক ভাস্তি ছিল, বুয়েটের ছাত্রী, কৃতি ছাত্রী, অসম্ভব ভালো ছাত্রী, ট্রিপলিতে পড়তো, এখন কানাডা প্রবাসী। পরীক্ষার আগে অবধারিত ভাবে ওর বমি হবে, জ্বর আসবে, এগুলো হবেই, কিন্তু ও ওয়ান অফ দ্য টপার্স অফ দ্য ক্লাস। আমি এই এতগুলো উদাহরণ দেওয়ার মূল কারণটা হচ্ছে যারা এই ভয়টাতে ভোগো তারা এটা একদম মনে করো না যে তুমি একমাত্র, অথবা তোমার আর কোনো আশা নেই। না, এইরকম প্রচন্ড রকম পরীক্ষা ভিত্তিতে ভোগা অনেক লোকজন জীবনে অনেক সফল হয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছেন, অনেক ভালো ভালো অবস্থানে গেছে। কাজেই পরীক্ষা ভিত্তিটা যেন তোমাকে একদম আমি কি বলবো এটাকে, যেন উপড়ে না ফেলে, একদম যেন তুমি ভয়ে আর মুভ করতে পারছো না এরকম একটা অবস্থা যেন না হয়। তুমি এটা মেনে নিও যে পরীক্ষা ভিত্তি একটা রিয়েল থিং, আমার এটা আছে, কিন্তু আমি এটা মোকাবেলা করি, সামনে এগোবো, এগোতে পারবো। পোশাকি নাম আছে একটা এই পরীক্ষা ভীতির বা ব্যর্থতা ভীতির, এটিকিফোবিয়া, এটা টার্মটা হয়তো কারো কারো শোনা থাকতে পারে। এটিকিফোবিয়ার আমি যদি এটিকিফোবিয়ার মধ্যে আটকে থাকতে চাই, হয় কি তাহলে নিরাপদ থাকার সম্ভাবনা অনেক বাড়ে। শুধু পরীক্ষা নিয়ে কথা নয়, আমি একটু চ্যালেঞ্জিং একটা কাজ, এটা আমি ব্যর্থ হতে পারি, এই যে চিন্তাটা, এটাও এটিকিফোবিয়া। কিন্তু আমি যদি নিরাপদ থাকতে চেয়ে ওই চ্যালেঞ্জটা গ্রহণ না করি জীবনে, তাহলে আমার আর কখনো কোনো এগিয়ে যাওয়া হবে না, সম্ভাবনা বিকশিত করার সুযোগ তৈরি হবে। সো ওই এটিকিফোবিয়া একটা, আবারও বলছি, এটা একটা রিয়েল থিং, এটা একটা সায়েন্টিফিক টার্ম, এটা আছে, অনেকের মধ্যে আছে, অনেক বড় বড় লোকদের মধ্যে আছে। আলবার্ট আইনস্টাইনের পরীক্ষা ভীতি ছিল, এটা রেকর্ডেড, এটা কোনো মানে মনে করা হয় যাকে যে পৃথিবীর সর্বকালের সব থেকে মেধাবী মানুষ, তার পরীক্ষা ভীতি। কিন্তু ওই আবারও বলি, এটা কাটিয়ে উঠে কিভাবে আমি আগাবো সামনে, সেটা হচ্ছে যোগ।
আহ, এই পরীক্ষা ভীতি কাটানোর কতগুলো স্টেজ, আমি দুভাবে এটা আলাপ করার চেষ্টা করব। একটা হচ্ছে স্টেজ গুলো, যে পরীক্ষা ভীতি আমার আছে কি নাই এটা নিজে বোঝা। কেন এটা হচ্ছে? মোস্টলি হয় যে আমি আমার প্যারেন্টদের, আমার টিচারদের হতাশ করতে চাই। এটা কিন্তু পরীক্ষা ভীতিটা একটা খুবই মানবিক একটা ভীতি, এক ধরনের, শুধু নিজের ব্যর্থতার জন্য নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় যে আমার প্যারেন্টরা যেন আহ আমার ব্যাপারে হতাশ না হন, আমার ফলাফলে হতাশ না হন, আমার টিচাররা যেন আমার উপরে হতাশ না হন, তা থেকে কিন্তু এই ভীতিটা আসে। তো এইটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস, অ্যাকসেপ্টেন্সের একটা খুব বড় জায়গা হলো নিজের সামর্থ্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা। আমি এই কথাটি যদি একটু নেগেটিভও শোনায়, তবুও আমি একটু বলতে চাই। এখানে এখানে বিভিন্ন মানের ছাত্রছাত্রীরা নিজের স্ট্যান্ডার্ডটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা খুবই জরুরি। তুমি যদি আসলে খুব ভালো স্টুডেন্ট না হও, যদি ভালো করে লিখতে না পারো, যদি একটা পড়ে ভালো করে বুঝতে না পারো, এবং এটি যদি একটা ধারাবাহিক প্রক্রিয়া হয়ে থাকে তোমার সারা স্টুডেন্ট লাইফে, তাহলে হঠাৎ করে আজকে এসে তুমি যদি মনে করো যে তুমি এই 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে অনেক কষ্ট, অনেক কষ্টই করলো, তো এইটুকু করে তুমি একটা দেশের সবচেয়ে কম্পিটিটিভ পরীক্ষা, যেটা বিসিএস এক্সাম, উতরে যাবে, এই যদি তোমার প্রত্যাশা হয় এবং তারপরে যদি তুমি সেটা না পারো এবং মনে করো যে তুমি একজন ব্যর্থ মানুষ, আমি মনে করবো যে এই প্রক্রিয়াটার মধ্যে, চিন্তা ভাবনার প্রক্রিয়াটার মধ্যে একটা গলদ। তোমার নিজের লিমিটটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। আমি জানি যে এটা মোটিভেশনাল স্পিকারদের বক্তব্যের এগেনস্টে যাচ্ছে। অনেকেই মনে করেন যে মানে কাউকে তার লিমিটটা মনে করিয়ে দেওয়াটা ঠিক নয়। আমি নিজে এই ধারণাতে খুব বিশ্বাসী নই। কারণ এখন আমি যদি ফুটবল মাঠে খেলতে নামলাম, আমি যদি মনে করি যে আমি কেন ম্যারাডোনার মতো গোল করতে পারছি না এবং নিজেকে ব্যর্থ ভাবি, তাহলে তো হবে। আমি আমি ওইটুকুই শুধু বলছি। আমি বলছি না যে আমাকে দিয়ে কিছু হবে না, এটি আমি বলছি না। আমি বলতে চাচ্ছি যে সবচেয়ে সর্বোচ্চ যে প্রতিযোগিতামূলক যেই জায়গাটা আছে, সেখানে যদি আমি পৌঁছতে না পারি, তাহলে আমি ব্যর্থ, এটা যেন কখনোই মনে না। নিজের যোগ্যতার জায়গাটুকু সম্পর্কে একটা পরিষ্কার ধারণা করি এবং সে অনুযায়ী নিজের জীবনটাকে কোন দিকে নিয়ে যাব, সেই চিন্তা। ব্যর্থতাগুলো, এটা তো আমরা সবাই জানি যে ব্যর্থতা আসলে যে কোনো ব্যর্থতাই শেষ পর্যন্ত আমাদেরকে কিছু না কিছু শেখায়, সফলতার দিকে একটু হলেও এগিয়ে নিয়ে যায়। কাজে ব্যর্থতাকে সবসময় খুব নেগেটিভলি নেওয়ারও কিছু নাই। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে শেখার যে ব্যাপারটা, এটা আসলে একটা জীবনভর ব্যাপার। আমি আমার আগের বক্তব্যতেও এই কথাটা একটু টাচ করার চেষ্টা করেছি যে আমি যদি সারা জীবন খুব সিরিয়াসলি পড়াশোনা না করে থাকি, আমি যদি একটু এগিয়ে না থেকেছি সবার থেকে, আর এখন এসে মনে করি যে কিছুদিন চেষ্টা করি সেটা সে জায়গায় পৌঁছে যাব, এটি আসলে একটা অবাস্তব ভাবনা। আমরা যেন এই ভাবনা থেকে একটু দূরে থাকি, আমরা আমাদের প্রত্যাশাটা একটু সীমিত করে সেটার জন্য সবটুকু এফার্ট দিই। আমি একটা আমার দিক থেকে আমি টানা বলে যাচ্ছি, হয়তো ওবায় যদি কোনো মধ্যে কিছু ইন্টারভেন করতে চাও তাহলে করো। একটা দুটো প্রশ্ন আসছে, সেগুলোর জবাব নিশ্চয়ই আমি দিব। একটা বিষয় যেটা আমি প্রথমে বলি, সেটা হলো স্ট্রাকচারালি এখন যেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে পড়াশোনাটা নিয়মিত করে যাওয়ার একটা একদম খুব সহজ একটা কথা উদাহরণ দিই, যে তুমি ডেইলি 2 ঘন্টা করে পড়ো, তাহলে কি হলো, 7 দিনে তোমার 14 ঘন্টা পড়া হলো। তুমি যদি মনে করো যে না, 14 ঘন্টা তুমি 2 দিনে পড়ে ফেলতে পারি, আমি 2 দিনে 14 ঘন্টা পড়বো, বাকি 5 দিন আমি ঘুরে বেড়াবো, না, এফেক্ট কখনো একরকম হবে না। তুমি নিয়মিত পড়াশোনাটা খুবই জরুরি বিষয়, এবং টোটাল যতটুকুই পড়ো, একটা রেগুলারিটি থাকা দরকার।
এবং শুনতে একটু মানে খুব রিলেটেড মনে না হলেও আসলে টোটাল লাইফস্টাইলটা একটা রেগুলারিটিটা খুবই দরকার। এই তুমি কখন খাবে, কখন ঘুমাবে, কখন পড়বে, কখন একটু বিনোদনের জন্য সময় ব্যয় করবে, পুরো জিনিসটাই যদি একটু একটা রুটিনের মধ্যে থাকে, একটা ছকে মাপ থাকে, তাহলে আসলে সফল হতে পারার সম্ভাবনা অনেক বেশি। পড়াশোনার দিকটা বিশেষ করে আমি বলবো যে একটা নির্দিষ্ট সময়ে যদি পড়ো, এটা আমি সাজেস্ট করছি না যে সকালে পড়ো, দুপুরে পড়ো, রাতে পড়ো, এটা এক একজনের জন্য এক এক রকম। কেউ কেউ সকালে পড়তে খুব স্বচ্ছন্দ বোধ করে, কারো কারো সকালবেলা একদম মাথায় কিছুই ঢোকে না, রাত রাত জেগে পড়তে পছন্দ করে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই একটা রুটিনের মধ্যে নিয়ে আসা এবং সেটা মেনটেন করা এবং নিয়মিত করা। স্যার, স্যার একটু কথা প্লিজ। বলবো? পরীক্ষাটা কেন স্যার? পরীক্ষাটা কেন? মানে এর কি কোনো বিকল্প ছিল না বা নেই? আসলে যদি আমরা একভাবে চিন্তা করি, ঠিক যে সিস্টেমে আমরা পরীক্ষাটা নিই, হয়তো এর বিকল্প ছিল। কিছু বিকল্প কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গেলে কিন্তু আমাদের ক্লাস টেস্ট, আমাদের বিভিন্ন রকম সেমিনার পেপারস, প্রেজেন্টেশন, এই বিভিন্ন কিছুর উপরে কিন্তু অনেকখানি আমি একদম এখনকার অবস্থা সবটা হয়তো জানি না, অনেক সময় দেখা যায় যে 50% মার্কস এসে যায় ওগুলো থেকে। আর পরীক্ষা নামে যে একটা আলাদা করে বসে যে জিনিসটা আমি দেই কোর্সের শেষে, সেটাতে হয়তো 50% মার্কস থাকে। আমি যদি আমরা বাংলাদেশে প্রথম ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচ এই সেমেস্টার সিস্টেমের স্টুডেন্ট আমরা, প্রথম অনার্স 6টা সেমেস্টার এবং ফার্স্ট সেমেস্টারে 5টা কোর্স, তারপরটাতে 7টা কোর্স, এরকম করে 38টা কোর্স ছিল। এই জিনিসটা বাংলাদেশে ফার্স্ট ব্যাচ আমরা 78-79 ইউনিভার্সিটি এন্ট্রি হয়েছিলাম। এখন আমাদের আগে যারা ছিল তারা কিন্তু 3 বছর অনার্স পড়ে, আমার খুব যদি ভুল না হয়ে থাকে, সে 10 মার্ক সম্ভবত ছিল ওনাদের টিউটোরিয়ালে, আর বাকি পুরো মার্কটাই ওনাদের ওই একটা 3 ঘন্টা বা 4 ঘন্টার যে ফাইনাল এক্সাম সেটার উপরে হতো। এখন কোনো কারণে যদি একজনের ওই দিন শারীরিক অসুস্থতা, অন্য কোনো ধরনের কোনো মানসিক চাপ, কোনো একটা কারণে ওই পরীক্ষাটা খারাপ হলে তার মানে পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে একটা বছর অন্তত জীবন থেকে ছড়ে যাওয়ার মতো অবস্থা ছিল। এখন কিন্তু ইভলভ হচ্ছে পরীক্ষার কথা, যেটা বললাম ভাইয়ের, অনেক ইভলভ হচ্ছে, হতে 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 এখন তো এমনও হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে ফাইনাল এক্সামের কখনো কখনো কোনো গুরুত্বও থাকে না। কিরকম? আমি আমার বাচ্চাদের রেফারেন্স দিই, আমেরিকান হাই স্কুলের রেফারেন্স। 3টা পরীক্ষা বছরে, ঠিক আছে? তুমি প্রথম পরীক্ষায় এ পেয়েছো, দ্বিতীয় পরীক্ষায় এ পেয়েছো, তৃতীয় পরীক্ষায় তুমি যদি খালি বির নিচে কিছু না পাও, তাহলে তোমার গ্রেড আপ কমার কোনো সুযোগ, কারণ ওই অ্যাভারেজ করলে ওই যেহেতু 2টা এ আছে অলরেডি, সি হলে সেটা তোমাকে টান দিয়ে হয়তো এমআইএসে নিয়ে যাবে। কাজেই শুধু একটা, এর মাধ্যমে ওরা কি করেছে জিনিসটা খেয়াল করো, যে একটা পরীক্ষার উপরে অনেক প্রেশার তৈরি করে পরীক্ষা ভীতিটা তৈরি করে নাই। তুমি আগে থেকেই একটা রেজাল্ট একটু ভালো করে এগিয়ে থাকতে পারো, ওই ভয়টা পাওয়ার কারণ নাই। আর কোনো কারণে যদি আগের কোনো একটা পরীক্ষা খারাপ হয়, তখন আবার শেষ পরীক্ষাটা ভালো করে সেটা উতরে যাওয়ার সুযোগ। সো অনেক বেশি যে প্রেশারটা হয়তো আমাদের সময়ে, ইভেন আমাদের আগে আরো অনেক বেশি ছিল, যে একটা বিশেষ পরীক্ষার উপরে অনেক বেশি গুরুত্ব ছিল এবং ব্যর্থতার মাসুল, অনেক চড়া মাসুল দিতে হতো। সেটা থেকে কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছি আমরা। শুধু রিটেন এক্সাম এখন একমাত্র মাপকাঠি নয় অনেক ক্ষেত্রে। স্যার, আমাদের একজন মানে কমেন্টে খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, আমি প্রশ্নটা রেখে দিয়েছি আপনার জন্য। সেটা হচ্ছে আমাদের সিরাজুস আলেকিন, উনি বলেছেন, পরীক্ষা ভীতির জন্য কি আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী? যদি কিছু বলতেন স্যার। আমি যদি খুব একদম সরাসরি যদি আমি বলি, ইয়েস। আনফরচুনেট সত্যি কথা, ইউ ইয়োরসেলফ ইজ এন এডুকেটর, ওবায়দুল্লাহ জীবন কাটিয়ে দিচ্ছ প্রায় এখানে। আমরাও পড়াশোনা করে এসেছি অন্তত, এবং মানে যেহেতু আমার বাচ্চারাও এখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে, তাদের বাংলাদেশে পড়াশোনা দেখেছি আমি এবং বাইরের দুনিয়াতে পড়াশোনা দেখেছি। আমাদের যে লেভেলের পরীক্ষা ভীতিটা তৈরি করা হয়েছে আমাদের দেশে,
এটি খুবই আনহেলদি একটা এনভায়রনমেন্ট। একটা দুটো পরীক্ষার উপরে সবকিছু নির্ভর করে জীবনের প্রায়। আমি মুখে 100 বার বলতে পারি যে একটা জিপিএ 5 দিয়ে জীবনে তোমার মূল্যায়ন হবে না, কিন্তু পাশাপাশি এটিও সত্যি যে এসএসসি এবং এইচএসসি দুটি পরীক্ষা যদি তুমি ভালো না করো তাহলে তো ভালো প্রতিষ্ঠানে ভর্তিই হতে পারবে। আনফরচুনেটলি আমাদের ভালো প্রতিষ্ঠানের সংখ্যা, উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানের সংখ্যা এত কম যে যথেষ্ট ভালো মেধাবী ছেলে মেয়েরা যাদের যথেষ্ট সুযোগ সম্ভাবনা ছিল কোনো কারণে একটি পরীক্ষা হয়তো একটু খারাপ করেছে, কিন্তু দেখা গেল সে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারলো না বলে তার যে সম্ভাবনাটা ছিল সেটা সবটা হয়তো বিকশিত হওয়ার সম্ভাবনাটা কমে গেল আমি বলবো। আসলে এটাও এমনও নয় যে আমি ঢাকা ইউনিভার্সিটি করতে পারলাম না বলেই আমাকে দিয়ে আর কিছু হবে না। আমি প্রচুর দেখেছি এখন বিসিএস এ একদম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করে আসা অনেক ছাত্ররা অনেক ভালো রেজাল্ট করতো মাশাআল্লাহ। কাজেই এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু আমি বলছি যে আমরা প্রত্যেকটা পরীক্ষার রেজাল্টের সাথে কেমন করে যেন আমার সামাজিক গ্রহণযোগ্যতা, পারিবারিক গ্রহণযোগ্যতা, আমার বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ, এই সবকিছু কেমন যেন ত্যাগ করে ফেলেছি, যেটা হয়তো খুব হেলদি নয়। আমাদের শিক্ষা ব্যবস্থার খানিকটা দায়িত্ব অবশ্যই আছে যে আমরা পরীক্ষাটাকে একটা ভয়ের ব্যাপারে পরিণত করি। আমাদের যে আপনার পরীক্ষা ব্যবস্থা যেটার ব্যাপারে বলছিলেন, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের তো ইমিডিয়েটলি আশুত এগুলো আমাদের কোনো সমাধান নাই। তার মানে হচ্ছে আমাদের কৌশলগতভাবে পরীক্ষার ভীতিটাকে কিভাবে জয় করতে হবে এটাই আপনি ফোকাস করতে চাচ্ছেন, রাইট? এটার মধ্যে আমি যেটা একটা বলেছি যে নিয়মিত পড়াশোনা, এটা খুবই জরুরি। আমি পার্সোনালি মনে করি যে এটা এটা ওই আচ্ছা শেষ মুহূর্তে কভার করে ফেলবো, ওই 2 দিন পরে কভার করে ফেলবো না। ওই 2 দিন পরে কভারের মধ্যে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে তখন শুধুই কিছু একদম সিলেবাস ভিত্তিক এবং কিছু সাজেস্টেড সাজেস্টেড কিছু প্রশ্ন ভিত্তিক পড়াশোনা হয় মেইনলি ওরকম থাকলে। আর যখন তুমি নিয়মিত পড়বে তখন তোমার পুরো টেক্সটটা পড়া হয়ে যায়। তখন পরীক্ষার হলে গেলে এটা আমরা কম বেশি সবাই করি, কিছু চ্যাপ্টারের উপর একটু বেশি মনোযোগ দিয়ে পড়ি, কিছু প্রশ্ন একটু বেশি মনোযোগ দিয়ে পড়ি। কিন্তু যদি পুরো সিলেবাসটা আমার আয়ত্তে থাকে, আমি যদি ওই যে ওই 4 বছরের বাচ্চার মতো বলতে পারি মা আমি তো সবই জানি, এই সবই জানি লেভেলটাতে যদি চলে যেতে পারি, আমি যে পুরো বইটা সম্পর্কে আমার কম বেশি ধারণা, তাহলে আমি তো অন্তত বানিয়ে হলেও কিছু একটা উত্তর দিতে পারবো। এবং সেখানে হয়তো আমার প্রত্যাশা ছিল যে 20 মার্কের, আমার আশা ছিল যে আমি 16 পাবো, 16 না পাই আমি 15 পাবো, 14 পাবো, 12 পাবো, একটা কিছু তো পাবো। কিন্তু এমন যেন না হয়, এখানে আবার আমার ব্যর্থতার গল্প একটা বলবো। বিসিএস এ যেহেতু আমার বড় 2 ভাই আগের ব্যাচে বিসিএস করেছিলেন এবং ওনাদের অবস্থানগুলো, তুলনামূলক অবস্থানগুলো আমি জানি, ওনারা পরীক্ষা কেমন দিয়েছিলেন, কিরকম মার্কস পেয়েছিলেন, কে কোন পজিশন পেয়েছিলেন, সেগুলো আমার জানা আছে। কাজেই আমি যখন আমার নিজের একটা খুব ফেভারিট পাস টাইমও ছিল, আমি সারা জীবনে পরীক্ষা দিয়ে এসে বাসায় বসে কত পাবো এগুলো আমার একটা মানে চোখ করে একটা করে রাখতে ভালো লাগতো, এবং পরীক্ষা শেষে যখন স্যাররা খাতা দিতেন সেটার সাথে মিলিয়ে এক ধরনের একটা একটা যোগ্যতাও তৈরি হয়েছিল আমার, যে আমি এক্স্যাক্টলি বুঝতে পারতাম যে আসলে আমি পরীক্ষা দিয়ে কিরকম মার্ক পাবো। তো এটা বিসিএস এর 7 পেপার, আমাদের সময় 1300 মার্কের রিটেন পরীক্ষা হতো, 7টা পেপার ছিল কম্পালসারি। 7টা কম্পালসারি পেপার দিয়ে এসে আমি আমার ভাইদের বললাম যে আমি টপ 10-এ আছি। এটা অনেক দুঃসাহসী একটা উচ্চারণ, কিন্তু আমি আসলে নিশ্চিতভাবে জানতাম যে আমি আমি খুব ভালো দিই, 7 পেপার মিলে পরীক্ষা ভালো হয়েছে। আমাদের ঐচ্ছিক বিষয় ছিল 3টাতে 3 দুগুণে 6 পেপার, 600 মার্কের পরীক্ষা। সেখানেও আরো দুটো বিষয় পরীক্ষা দেওয়ার পরেও আমি বললাম ভাইদের যে আছি, এখনো আছি, আমি টপ 10-এর মধ্যেই আছি। শেষ বিষয় যেটা আমার নিজের বিষয়, আমি যেটা পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে, জিওগ্রাফির ফার্স্ট পেপার পরীক্ষা ভালোই হলো। জিওগ্রাফির সেকেন্ড পেপারে ওশানোগ্রাফি নামে একটা চ্যাপ্টার ছিল, 30 মার্কস, 40, 30, 30, আর দুটো কি ছিল আমার এখন খুব ভালো মনে নেই, ব্যর্থতার কথাটাই মনে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ওশানোগ্রাফি পড়ানো, কিন্তু বিশেষ সিলেবাস এটা ছিল। যেহেতু আমি জীবনে কখনো পড়ি নাই, এই যে আমি আমি রিলেট করতে পারবো আশা করি, জীবনে যেহেতু আমি কখনো পড়ি নাই, আমি কিছু সিলেক্টেড চ্যাপ্টার পড়েছি, কিছু প্রশ্ন পড়েছি, তৈরি হয়ে গেছি। কিন্তু আমি যদি পড়ে গিয়ে থাকি প্রশান্ত মহাসাগর নিয়ে কোনো একটা আলোচনা, তার সমুদ্র স্রোত অথবা তার তলদেশ নিয়ে আলোচনা, আর যদি এসে থাকে ভারত মহাসাগরের তলদেশের আলোচনা, আমার পক্ষে তো এক লাইনও লেখা সম্ভব। ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা আমার হলো, আমি 30 মার্কের অ্যান্সার করতে পারলাম। আমার নিজের সাবজেক্টে আমি সেকেন্ড পেপারে 70 মার্ক অ্যান্সার করি।
এবং আমি ওই বাসায় ফিরে এসে ওটা শেষ, ভাগ্য ভালো যে ওটা ছিল আমার শেষ পরীক্ষা, 1300 নাম্বার রিটার্নে শেষ পেপার ছিল। তো ওটা আমার ওটার ফ্রাস্ট্রেশন আমাকে আর গ্রাস করতে পারে, কিন্তু আমি বাসায় ফিরে এসে ভাইদের বললাম আমি টপ 20 10-এ তো নাই, আমি 20-এর মধ্যে আর নাই, 30 মার্কের আমি অ্যান্সারই করি নাই, তো 31-এ তো আমি শূন্য পাবো, তো পিছিয়ে তো যাবোই। আলটিমেটলি কিন্তু আমি আমার ওই বিসিএস, মানে যেটা আমি রেগুলার বিসিএস দিয়েছিলাম, সেটাতে আমার মেরিট পজিশন ছিল 34। সো আমার ইয়েটা খেয়াল করো যে আমি যে অ্যানালিসিসটা করেছি দ্যাট ওয়াজ রাইট। এখন কেন আমি নিয়মিত পড়াশোনার কথাটা বলছি, আমি যদি আমার যদি এটা এই ওশানোগ্রাফি সাবজেক্টটা যদি আমার পড়া থাকতো, আমি যদি কিছু ক্লাস করতাম, কিছু বই উল্টাতাম, আমার যদি এই 3 বছরের কোনো না কোনো সময়টার উপর যেটা কোর্স নেওয়া থাকতো, শুধু পরীক্ষার জন্য যদি আমি এটা না পড়তাম, তাহলে আমি একদম খাতা ফাঁকা রেখে আমাকে আসতে হতো না, আমি কিছু না কিছু দিকে আসতাম। তো এই জন্যই আমি বলি নিয়মিত পড়াশোনার আসলে বিকল্প নেই। এটা তোমাকে সহায়তা করবে যে পুরো আত্মবিশ্বাসটাও বাড়াবে অনেক। তুমি জানো যে তুমি পরীক্ষা প্রশ্ন দেখে যখন দেখলে যে তোমার 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, কমন আছে মাত্র 3টা, কিন্তু তুমি আরো অন্তত 4টা প্রশ্ন পাবে যেটা সম্পর্কে তুমি কিছু না কিছু জানো, এবং সেটা লিখে আসলে তুমি 3টা খুব ভালো অ্যান্সার করেছো এবং 2টা মোটামুটি অ্যান্সার করলেও কিন্তু একটা বেশ ভালো রেজাল্ট তোমার হয়েই যাবে। ওই ভয় পাওয়ার জায়গাটা থেকে অনেকটা সরে আসতে পারবে যখন তোমার প্রস্তুতিটা খুব বলো। ওভারঅল প্রিপারেশনের জন্য কি ওয়াইড একটা প্রিপারেশন আপনি যেটা বললেন আমি ধারণা রেখে যাই, পরীক্ষার হলে হয়তো ওঠে না, কিন্তু কাছাকাছি একটা প্রশ্ন যেটা সম্পর্কে কিছু অন্তত জানি, সেটাকে ইলাবোরেট করার জন্য আমাদের কি সিলেবাসের বাইরেও, যেমন আমরা স্কুল কলেজে কি করতাম, যে কবিতাগুলো যে গল্পগুলো সিলেবাস মুক্ত থাকতো আমরা এগুলো বেশি পড়তাম, কিন্তু আবার যে গল্প বা কবিতাগুলো সিলেবাসের বাইরে থাকতো না, বইতে থাকতো, সেগুলো আমরা কম পড়তাম ইন জেনারেল। স্টুডেন্টের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কথা বলছি। কিন্তু যেহেতু পাঠ্যক্রম পাঠ্যসূচির সিলেবাস যারা কারিকুলাম যারা প্রণয়ন করেন, তাদের তো একটা নিশ্চয়ই টার্গেট থাকে যে এই লেভেলের স্টুডেন্টই 10ম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণী লেভেলের স্টুডেন্টই এই বিষয়গুলো পড়ে রাখবে, এগুলো তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য, চিন্তা শক্তির উন্নয়নের জন্য সেগুলো কাজ দেবে। তাহলে আমরা যদি সিলেক্টিভ হয়ে যাই, আমরা যদি সিলেবাস ওরিয়েন্টেড হয়ে যাই, তাহলে তো আপনি যেটা বললেন আমাদের বানিয়ে লেখার ক্ষমতা বা একটার সাথে একটা রিলেট করে লেখার ক্ষমতা, এটাতে একটু ঘাটতি থেকে যায় না স্যার? আমি মধ্যে একটু সাউন্ড ভালো আসেনি আমার, আমি খুব ক্লিয়ার বুঝি না, যদি একটু আবার ক্লিয়ার করি। হ্যাঁ, আমি বললাম স্যার যে আমরা তো আমাদের তো একটা সিলেবাস থাকে, আমরা মোটামুটি জানি এই জায়গা থেকে প্রশ্নগুলো হবে, খুব স্পেসিফিক করা নাই, ল্যাবরেটরি একটা ধারণা দেওয়া থাকে। স্কুল কলেজের ক্ষেত্রে আমাদের অনুষ্ঠান কিন্তু অনেক ইয়াঙ্গার যারা একেবারে বিসিএস ক্যান্ডিডেট হয়তো না, একেবারে স্কুল কলেজ পর্যায়েরও কয়েকজন শুনে বলে আমি জেনেছি। এখন আমরা যখন সিলেবাসের 5টা কবিতা 5টা গদ্য এরকম লেখাগুলো থাকতো, আমরা শুধু এটাতেই বেশি ফোকাস করতাম। কিন্তু আমি বলতে চাচ্ছি যদি সবগুলো সাবজেক্টে আমার বইয়ে বা সিলেবাস মুক্ত নয়, কিন্তু আমার পাঠ্যভুক্ত যে গল্পগুলো যে কবিতাগুলো আছে সবগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকে, তাহলে আমার যদি কমন নাও পড়ে, তাহলে আমি একটু কিছু লেখার একটা রসত্ব আমার থাকে। এই ক্ষেত্রে এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছি, এবং এটি এখন এটা একদম ওই 9-10 বাচ্চার জন্য যেমন প্রযোজ্য, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছে, সেটা ব্যাংকার্স জব হোক, বিসিএস হোক, প্রাইমারি স্কুল টিচার জব হোক, যেটাই হোক না কেন, তোমাকে তো একটু না একটু আলাদা, তুমি যে একটু আলাদা, তুমি যে অন্যদের থেকে একটু ভালো। আমি যদি পরীক্ষক হই, আমার কাছে তো তোমাকে নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারো। এখন একই সিলেবাসের একই রকম নোট তুমিও মুখস্থ করলা, আরেকজন মুখস্থ করলো, আরো 10 জন মুখস্থ করলো, সবাই একসাথে একই জিনিস লিখে দিয়ে আসো। এতে করে তোমাকে আমার আলাদা করে তোমাকে চিনে নেওয়ার বা তোমাকে একটু বেশি মার্ক দেওয়ার সুযোগটা কোথায়? ওই সুযোগটা তৈরি হয় যখন তুমি সিলেবাসের বাইরেও কিছু পড়াশোনা করবা, যখন তুমি ওই প্রেসক্রাইবড অ্যান্সারটার বাইরেও একটু ডানে বাঁয়ে সরে দু একটা জিনিসটার সাথে অ্যাড করতে পারবা, রিলেট করতে পারবা, তখন তুমি নিজেকে একটু আলাদা করে চিনাতে পারবা, এবং তখনই তোমার এগিয়ে যাওয়ার বা ওখানে সফল হওয়ার সম্ভাবনাটা বাড়ে। এই জিনিসটার জন্য এই পড়ার অভ্যাসটা খুবই খুবই জরুরি। আমি এটা এমনিতেই যখন আমরা এরকম এখন তো ফর্মাল ক্লাস নেওয়ার মতো করে কথা বলছি, এর বাইরেও যখন আমি বাচ্চাদের সাথে কথা বলার সুযোগ হয় কোনো অনুষ্ঠানে, আমি সবসময় একটা কথা বলি যে পড়ো, যে কোনো কিছু পড়ো,
সিলেবাসের ভেতরেই পড়তে হবে শুধু এমন তো অবশ্যই না, পাঠ্য বইটা সবটা সম্পর্কে একটু না একটু ধারণা থাকতেই হবে। কারণ যতই সিলেবাসের কথা বলা হোক না কেন, টিচার যদি পাঠ্য বইয়ের মধ্যে থেকে তোমাকে প্রশ্ন করতে বাধ্যতামূলক, উনি একটা দুটো প্রশ্ন, অনেক সময় এরকম হয় যে একটা দুটো প্রশ্ন কিন্তু একদম চিন্তা ভাবনার বাইরে থেকে চলে আসে, ওই এক্সট্রা পড়াটা তোমাকে ওখানে হেল্প করবে। আর কম্পিটিটিভ পরীক্ষার প্রসঙ্গ যখন আসলো, ভাইবার প্রসঙ্গ যখন আসলো, ভাইবার কথা যদি ভাবো, ভাইবা এমন একটা জায়গা, এই যে আমি এত পণ্ডিতের মতো কথা বলছি, যে বাচ্চারা শুনছে তারা আমার ভাইবা নিতে পারবে এবং এমন প্রশ্ন করতে পারবে যে একটা প্রশ্ন জবাব হয়তো আমি দিতে পারবো, কারণ ওটার তো আর কোনো সিলেবাস নেই। তো কিন্তু ওটার জন্য তৈরি হওয়াটা কিভাবে, ওই যে ওই ভয়টা কাটিয়ে ওঠা, প্রচুর পড়া, প্রচুর পড়া, প্রচুর পড়া, এটার কোনো বিকল্প নেই আসলে। আমি শর্টকাটে অল্প কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করে খুব কিছু করে ফেলবো, এটি হবে না আসলে। যদি এই আমাদের এই কোচিং প্ল্যাটফর্মেও যদি এমন কেউ থাকে, ওবায়দুল্লাহ হয়তো আমার এই কথাটা পছন্দ বেশি নাও হতে পারে, আমি তাকে বলবো তুমি প্লিজ লিভ আওয়ার প্ল্যাটফর্ম। মানে আসলে তোমাকে চাচ্ছি না, এই আমরা কিছু তোমাকে বলে দিব, কিছু উত্তর তুমি সেটা মুখস্থ করবো আর পরীক্ষা হলে গিয়ে সেটা দিয়ে এসে সফল হয়ে যাবা, এই ফর্মুলাতে আমরা বিশ্বাসী নই এবং আমরা নিজেরাই বিশ্বাস করি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমাকে গাইড করার চেষ্টা করি। হ্যাঁ, স্ট্রাকচার্ড কিছু পড়াশোনা আমরা করাচ্ছি, একদম ব্যাকরণ শেখাচ্ছি, অঙ্ক শেখাচ্ছি, আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বক্তব্য রাখছি, সব ঠিক আছে। কিন্তু তার পাশাপাশি এই কথাটা বলছি, আমরা যা পড়াই, আমরা কি করছি, আমরা তো পড়াচ্ছি তোমাকে কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন হয়তো না, মানে কোনো 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 কোর্সের তো সব দিন ক্লাস থাকেও না, সপ্তাহে 2-3টা ক্লাস। তো তুমি শুধু এটুকুর উপর ভরসা করে থাকলে তো অবশ্যই হবে না। তুমি শুধু তোমার বিষয়টুকু জানলেও হবে। তুমি যখন হায়ার লেভেলে যাবা তখন এটা ধারণা করে নেওয়া হবে যে তুমি সব বিষয়ে কিছু না কিছু জানো। সব বিষয় বলতে আমি বলছি না যে তোমাকে কোয়ান্টাম মেকানিক্স জানতে হবে, তা নয়, কিন্তু তোমার জানার, তোমার এই পড়াশোনার পরিধি সিলেবাসে সীমিত যে পরিধিটুকু ছিল, তার বাইরে তুমি কিছু জানো কিনা, এটা পরীক্ষক হিসেবে আমি অবশ্যই দেখব। নিশ্চিত থাকতে পারো যে বিসিএস এর ভাইবাতে বা যে কোনো ভাইবা তোমাকে তোমার সাবজেক্ট নিয়ে প্রশ্ন করবেন, এটা প্রায় নিশ্চিত থাকো যে এটা নিয়ে প্রশ্ন সাধারণত কিছু না কিছু হয়, অবশ্যই হয়। কিন্তু তার সাথে তার পাশাপাশি একটু বলবো। হ্যাঁ বল। আমি যখন ক্লাস 9-এ যখন সেন্স অফ দি একটা কবিতা ছিল, ইংরেজি কবিতা, তো ওটা পড়া দিচ্ছি, আমার বাবা উনি অফিস থেকে চেষ্টা করতেন ইংরেজি বা এই বিষয়গুলো আমাদের ধরার জন্য। উনি বাসায় থাকার সময় আমাদের চেষ্টা ছিল ইংরেজি ম্যাথসের দিকে না সমাজ বিজ্ঞান বেশি পড়া, ধর্ম বেশি পড়া, বাংলা বেশি পড়া, এই কাজটাই করতাম। এটা হয়তো অনেকে এভাবেই করে। তো আমি সেন্স অফ দি, এটা আমাকে বাবা বললেন যে এই অংশটা তুমি শেষ করে, ওনার কাজ ছিল ওনার ইংরেজি পড়ানো মানে হচ্ছে অর্থ বুঝে করতে হবে, অনুবাদ সহ করতে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে। এই ধরনের উনি ইংরেজিটাকে আমাদের জন্য একটু কমপ্লিকেটেড, আমাদের তখন মনে হতো আর কি, কঠিন করে ফেলতেন, এরকম মনে হতো। তো খাবার টেবিলে আমার ছোট ভাই, আমার ইমিডিয়েট একজন ছোট ভাই আছে, সে এখন অ্যামাজনে জব করে ইউএসএ তে। তো তাকে আমার বাবা বললো যে তুই কি তোর তো পড়াশোনার আওয়াজ শুনি নাই, পড়ালেখা করতে দেখি না। তখন সে খুব ক্ষোভের সাথে আমার বাবাকে বললো, আমি পড়ি না এটা সবাই দেখে, কিন্তু ছোট যে পড়ে না, ছোট মানে আমাকে সে ছোটটাকে পড়ে না এটা কিন্তু দেখে না, ছোট যে বই নিতে মাসুদ রানা সিরিজের বই পড়ে, কুয়াশা সিরিজের বই পড়ে, এগুলো কেউ পড়ে না। তো আমার বাবার একটা উত্তর ছিল, এটা স্যার আমার সবসময় মনে পড়ে, উনি বলতেন ও তো মূল বই না পড়লেও মাসুদ রানা সিরিজের বই পড়ছে, তুই সেটা পড়তি, আমার কুয়াশা সিরিজের বই পড়তি, আমার তো দরকার হচ্ছে পড়া। আমরা স্যার খুব ছোট কালি কলম কি কি সবগুলো স্যার মনেও নাই, যাই দিন এই পত্রিকা নিয়মিত পড়তাম। আমার বাবা আমার ইয়ে ছিল, ওনার ইয়ে গুলো ইংলিশ ম্যাথস আমরা যেভাবে পড়ছি, অন্যান্য সাবজেক্ট গুলো সেভাবে যেন পড়ি। আমরা ক্লাস প্রাইমারি স্কুল থেকে কিন্তু পত্রিকা পড়তে অভ্যস্ত, যেহেতু পরিবারের ফ্যামিলিতে সবাই পড়তো এরকম করে। এটাতে হয় কি, আমরা যারা বিসিএস পরীক্ষায় যারা প্রথমবার সফল হয়, আমাদের মার্চ ফরওয়ার্ডের বন্ধুরা একটু শুনতে পারেন, বিসিএস পরীক্ষা বা ব্যাংক জব বা যে পরীক্ষাটাই বলি, যারা প্রথমবার সফল হয়, ওরা যারা বিভিন্ন কিছু পড়ালেখার সাথে সম্পৃক্ত থাকে, পত্রিকা পড়া, সম্পাদকীয় কলামগুলো বা বিভিন্ন নিবন্ধগুলো যেগুলো গুরুত্বপূর্ণ, এই সমস্ত এগুলো যারা পড়ে বা পড়তে অভ্যস্ত, ওরা দেখা যায় স্যার বিসিএস পরীক্ষায় ভালো করে। আমি অনেকের মতো, আমি নিজেও স্যার গ্রাজুয়েশন শেষ করার পর আমার মাস্টার্স এবং নিটের পরীক্ষার সিলেবাস, ইভেন আমরা মাস্টার্স এবং নিটের পরীক্ষা একসাথে দিয়েছিলাম, শনিবার একটা পরীক্ষা, রোববার আরেকটা পরীক্ষা।
সোমবারে বিসিএস পরীক্ষা, মঙ্গলবারে ইউনিভার্সিটি পরীক্ষা, এমনও আছে। আমরা বিভিন্ন বিষয়ে টুকটাক পড়ালেখার সাথে সম্পৃক্ত থাকা, এটা বিসিএস পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে আমার কাজে দিয়েছে। আমার তো মনে হয় স্যার আপনি এটা বলতে চাচ্ছেন যে আমরা পড়ার পরিধিটাকে আমরা ওয়াইড রাখি। অবশ্যই অবশ্যই এটি খুবই জরুরি। এই যে মাসুদ রানার পড়ার কথা বললা, এটা মানে ইন্টারমিডিয়েট পড়ার সময় এই বইয়ের ভিতর লুকিয়ে মাসুদ রানা পড়ার জন্য বড় ভাইয়ের হাতে মার খেয়েছি, সেটাও মনে আছে আমার এখনো। কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে আমার সমসাময়িক অনেকের থেকে আমাকে এগিয়ে দিয়েছে সেই মাসুদ রানা পড়া, এটাও সত্যি। পরীক্ষার সময় এই কাজটা করা আমার ঠিক হয় নাই, বড় ভাইয়ের শাসনটাই ঠিক ছিল। কিন্তু জেনারেলি আমি বলবো যে আমাদের অনেক সময়ই একটা ধারণা থাকে আমাদের প্যারেন্টদের মধ্যে, এটা আগে তো ছিলই, আনফরচুনেটলি এখনো কেন যেন এটা কাজ করে যে আউট বই পড়া মানেই হচ্ছে বোধহয় একটা সময় অপচয়। না, এটা একদমই না। যে কোনো কিছু পড়াই, হ্যাঁ, একটু যারা বিশেষ করে পরীক্ষা সামনে রেখে যারা পড়াশোনা করছো, এখন যারা সামনে যাদের পরীক্ষা, তারা এখন তো হঠাৎ করে নতুন করে তুমি 10টা মাসের জন্য পড়লে ওটা দিয়ে তোমার পরীক্ষা তেমন কোনো কাজ হবে। আমি বলতে চাচ্ছি এই অভ্যাসটার জন্য জরুরি যে সারা জীবন ভর পড়া, সব সময় পড়া, পড়তেই থাকা, পড়া কোনো বিকল্প নেই। আর ইংরেজি পড়ার ব্যাপারে তোমার বাবার যে গল্পটা বললা, এটা এক্স্যাক্টলি এই অভিজ্ঞতা খানিকটা গেছে আমার। আমার বড় ভাই আমাকে এটা শিখিয়েছিলেন। তুমি আমার আগের ব্যাচে বিসিএস সরকারি সরে গেছেন, তুমি যে ভাই কিনেছো ওই ভাই না, অন্য বড় ভাই। উনি একটা টাস্ক দিয়েছিলেন আমাকে ইন্টারমিডিয়েটের পরে, যখন আমি ইন্টারমিডিয়েট খুব খারাপ রেজাল্ট করলাম। তারপরে আমার ওই যে নতুন করে আবার নিজেকে গড়ে তোলার যেই লড়াইটা শুরু হয়েছিল, তার মধ্যে একটা বিষয় ছিল এই যে উনি আমাকে টাস্ক দিয়েছিলেন খুব ইজি। আমার যেই আমাদের যে শিক্ষার্থীরা এখন আমাকে শুনতো, আজকে থেকে যদি তুমি এই কাজটা করো, আমি গ্যারান্টি দিচ্ছি যে 2 বছর পরে, 5 বছর পরে তুমি তোমার আশপাশের অন্য অনেকের থেকে এগিয়ে যাওয়া। শুধুই একটি কাজ করবে, দিনে একটা ইংরেজি শব্দ শিখবা, একটা একটা ইংরেজি শব্দ মানে সহ, এবং সেন্টেন্সে সেটাকে তুমি প্রয়োগ করতে পারো এই যোগ্যতা। মানে শুধু শুধু একটা শব্দ বানান শিখলা তা নয়, শব্দটা শিখেছো, সেটার মানে শিখেছো, এবং সেটার একাধিক প্রয়োগ, একটা সেন্টেন্স না, একটা শব্দ বিভিন্নভাবে ব্যবহার করা যায়, 2-3টা প্রয়োগ, সব মিলে হয়তো এই কাজটার পেছনে তোমার আসলে 10-15 মিনিট 20 মিনিট সময় ব্যয় হবে, এর বেশি সময় লাগার কোনো কারণ নেই। কিন্তু এই কাজটা করো, বছরে যদি আমি 365 দিনের মধ্যে আমি 15 দিন মাফ করলাম তোমাকে, 350 দিন, তো 350 দিন, 3 বছরের মধ্যে নতুন 1000 শব্দ তোমার শেখা হয়ে যাবে, 1050 শব্দ, এবং সেটার ব্যবহার সহ। একটা খুব থাম্ব রুল আছে, যে কোনো একটা নতুন ভাষা শেখার জন্য 2000 শব্দ জানতে। 2000 শব্দ জানলে একটা ভাষা মানুষ মোটামুটি শুনে বুঝতে পারে, বলতে পারে। 4000 শব্দ জানলে সে বেশ আয়ত্তে নিয়ে আসতে পারে ভাষা। এবং এর পরে যত বেশি ভাষা তুমি শব্দ তুমি জানবা এবং শব্দের ব্যবহার জানবা, তুমি একটা মাস্টার লেভেলে চলে যাবে। তো খুবই সহজ। কিন্তু যদি এখন এখানে ক্লাস 10-এর কোনো ছাত্র শুনছো আমাকে, তোমার এখনো প্রায় 7-8 বছর এডুকেশন লাইফে বাকি আছে। তুমি এর মধ্যে কিন্তু মানে যদি ইংরেজি তুমি কিচ্ছু না জানো এখন, শুধু কোন রকমে এবিসিডি শিখেছো আর মানে বেসিক গ্রামার একটু জানো, তুমি ওই যে নতুন 2000 শব্দ শিখে যাওয়া আমি 5-6 বছরে, এটা তোমাকে টোটালি টোটালি আলাদা করে দেবে তোমার আশপাশের অন্য সবার। একদম গ্যারান্টি। এটি এটি আমি নিজের জীবন থেকে আমি জানি যে এবং এবং আরেকটা টার্ম আমি নতুন শুনেছি, গত বছর থেকে শুনছি, বলা হয় যে ইংরেজি বিশেষ করে English is no more a language. This is technology. তুমি টেকনোলজি ছাড়া যেমন বাঁচতে পারবা না। ভেবে দেখো, বিদ্যুৎ নাই, টিভি নাই, মোবাইল নাই, কিছু নাই, নাই নাই, টেকনোলজির অবদান যা আছে কিছু নাই, তুমি নাই, আসলে পৃথিবীটাই নাই। ইংরেজি এখন ওই লেভেলে চলে গেছে। ইংরেজি যদি তুমি না জানো, বলতে পারো যে চাইনিজরা তাহলে কিভাবে চলে, ও তো হয়তো ইংরেজি জানে না। চাইনিজও যে ইংরেজি জানে, যে ইংরেজি জানে না তার তুলনায় সে এগিয়ে। আর আমি তো চায়না নই, বা আমি তো নিজের যোগ্যতায় এত বড় দেশ এখনো হইনি যে আমি অন্যদেরকে পরোয়া না দিলেও হবে, পাত্তা না দিলেও হবে না। কাজেই ইংরেজিটা আমাদের জন্য একটা বড় সড়ো একটা টুল এগিয়ে যাওয়া, এবং এটার জন্য এই একটা খুব সহজ পদ্ধতি আমি বললাম তোমাদের, যে একটা করে নতুন ইংরেজি শব্দ শেখো। আর যারা এখন মানে হয়তো জীবন 8-2 বছরের মধ্যে তোমাকে যদি পরীক্ষায় ঢুকতে হবে, জীবনে কম্পিটিশনে ঢুকতে হবে,
একটা জায়গায় দুটো শেখার চেষ্টা করো, তাহলে তুমি একটু 2 বছর 4 বছরের কাজ এগিয়ে যাবে। এটা একটা খুব সহজ রাস্তা হতে পারে। স্যার এক্ষেত্রে স্যার সৈয়দ মঞ্জুরুল ইসলাম ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের প্রফেসর, তিনি একটা বলেছিলেন কেউ যদি ইংরেজিতে ওয়ার্ড তাহলে সে ইংরেজি ভাষায় কাজ চালাতে পারবে। অনলি 500 ওয়ার্ডের কথা বলেছেন। কেউ যদি ইংরেজিতে 500 শব্দের যদি তার জানা থাকে মিনিং সহ, মিনিমাম প্রনাউন্সিয়েশন আমাদের লেভেলের, এটা করলে সে কাজ চালানোর যে ইংরেজি কমিউনিকেশন লেভেল এটা সে কভার করতে পারবে। আপনি যেটা বলেন এক বছর যদি 350 হয় তাহলে তো 2 বছর তো আমার হয়ে গেল। 2 বছর হয়ে যাচ্ছে। আমি বলছি যে 4000 শব্দ শিখলে তুমি মাস্টার হয়ে যাবে, একটা সাবজেক্টের মাস্টার হয়ে যাওয়া যায় 4000 শব্দ, তার মানে এবং প্রয়োগ সহজে তুমি বুঝতে পারো। অথচ এটি কিন্তু আজকে যদি আমি একটা হাই স্কুল স্টুডেন্টের মাথায় ঢুকিয়ে দিতে পারতাম, যার এখনো 8-10 বছর এডুকেশন লাইফ বাকি আছে, প্রত্যেকে কিন্তু এই মাস্টার হয়ে বেরোতে পারে। এবং এটার জন্য আজকাল তো খুব বেশি মানে মোটামুটি সবার হাতে মোবাইল আছে, প্রায় সবারই কিছু ইন্টারনেট কানেকশনের সুযোগ আছে। ইভেন চট করে এই যে এটিকিফোবিয়া আমি বললাম, এটি আমি নিজে বানানটা দেখার পরে ATICHY আমি ভাবছিলাম যে আচ্ছা এটা কি উচ্চারণটা কি হবে, আমি গুগল করলাম, গুগল থেকে উচ্চারণটা শুনলাম। সো এখন আমি এটা জানি যে এটা এটিকিফোবিয়া, এটা এটিচিফোবিয়া নয়। তো সো তুমি কিন্তু চাইলে এখন উচ্চারণ সহ শিখে নিতে পারো, মানে তো শিখতেই পারো। এটা একটা বড়সড় টুল, কিন্তু একমাত্র টুল। আবারও বলি, ইংরেজি আমাদের অনেক এগিয়ে দেবে, কিন্তু আমার যদি অন্য বেসিক সবকিছু কোনো কিছু ঠিক না থাকে তাহলে তো শুধু ইংরেজি দিয়ে হবে না। সেটার জন্য পড়ার হরাইজনটা বাড়ানো এবং যে বিষয়টাকে আপাত অপ্রয়োজনীয় মনে সেটাও একটু জেনে রাখার চেষ্টা করি। অর্থহীন আড্ডায় সময়টা ব্যয় না করে, এই আড্ডার প্রসঙ্গে একটা কথা বলি, পড়াশোনা কিন্তু গ্রুপ স্টাডি অনেক সময় পড়াশোনার একটা খুবই ভালো মাধ্যম, কিন্তু গ্রুপ স্টাডির একটা সমস্যাও আছে। গ্রুপ স্টাডি অনেক সময় শুধু সেটা একটা আড্ডায় পর্যবসিত হয়। দেখা গেল যে ওর মধ্যে 1-2 জন আছে একদম নন সিরিয়াস, তারা মানে কোনোভাবে পড়াশোনাটা আগাতে দেয় না, শুধু আড্ডার মেজাজেই সময়টা চলে যায়। সো যদি কেউ গ্রুপ স্টাডির চিন্তা করো, এটা নিয়ে আমি ওবায়দুল্লাহ তোমার একটা পোস্ট বোধহয় দেখলাম, যদি গ্রুপ স্টাডি কেউ করো তাহলে বাছাই করা লোকদের নিয়ে, তোমার মতো মেন্টালিটি যারা আছে তাদেরকে নিয়েই সেই গ্রুপটা করার চেষ্টা করো, যেন সেটা থেকে তুমি কিছু শিখতে পারো। আর এখনই একজন বললো যে সে প্রথম আলো রিলিজটা পড়ে, খুবই ভালো। পত্রিকা নিয়মিত পড়াটা খুবই ভালো অভ্যাস। পত্রিকায় যেটা পড়বা সেটা হলো যে হেডলাইন নিউজ যেগুলো থাকে সেগুলো তো পড়বা, কিছু অনুসন্ধানের প্রতিবেদন জাতীয় জিনিস থাকে যেগুলো একটু ডিপে যায় সেগুলো পড়ার চেষ্টা করো। ওবায়দুল্লাহ উল্লেখ করেছো যে এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল পড়তেই হবে, পত্রিকা পড়ার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। আর ইংরেজি পত্রিকাটা পড়ার চেষ্টা করো, কারণ সেটা ইন্টারন্যাশনাল পেজটা সমৃদ্ধ থাকে বেশি এবং অথেন্টিক হয় অনেক সময়, তাতে করে তোমার ইংরেজি জানার, ইংরেজি বোঝার ক্ষমতাও একটু বাড়ে। একটা সেন্টেন্সে একটা শব্দ তুমি বুঝলা না, পুরো সেন্টেন্সটা পড়লে কিন্তু তুমি বুঝে যাচ্ছ যে ওই সেন্টেন্সটার মানে কি হতে পারে, ওইভাবেও একটু জানার করে দিতে পারে। আমাদের সময় বোধহয় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা শেষ হয়ে যাচ্ছে স্যার। আমি শেষে আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাই। আমি জয় যাত্রার পরিচালক তৌকির আহমেদ, আমাদের একজন বিশিষ্ট নাট্যাভিনেতা এবং উনি লিখেন, আর্কিটেক্ট এবং চলচ্চিত্র নির্মাতা, কিছু ভালো চলচ্চিত্র নির্মাতা। উনি পত্রিকার একবার সাক্ষাৎকারে বলেছিলেন আমার অধিকার আছে ফেল করার। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। আমরা সবসময় মনে করি যে আমাকে অবশ্যই পাস করতে হবে, মানে পরীক্ষা, এই যে আমরা আজকে পরীক্ষা নিয়ে কথা বলতেছি, পরীক্ষা মানে এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা এবং এটা পাস করতে হবে বলে আমরা নিজের উপর একটা খুব ওভারলোড, একটা প্রেশার নিয়ে ফেলি। ফেল করার মানে পরীক্ষা দিলেই যে একটা পরীক্ষা দিলাম সেখানে যে আমাকে পাস করতেই হবে, এই জিনিসটাও কি আমাদের জন্য একটা বার্ডেন হিসেবে আসে না? আমাদের তো পরীক্ষাটা একটা চলমান প্রক্রিয়া। আমি এবার করলাম না তো এর পরের বার করতে পারি, এর অন্য জায়গায় ভালো করতে পারি। এই বিষয়টা যদি স্যার একটু বলতেন। আমাদের সময় খুব কম স্যার, আমরা হয়তো কথা বলতে একদম আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েই শেষ করার চেষ্টা করছো তুমি। এটা খুবই জরুরি এই কাজ করা। সেটা হচ্ছে যেন জীবনে কখনো কোনো পরীক্ষা দিতে গিয়ে এটা মনে করো না যে এই পরীক্ষাটা যদি তুমি সফল হতে না পারো তাহলে তোমার জীবন শেষ হয়ে গেল। জীবন যে তোমার জন্য কোন দিকে কোথায় কোন সম্ভাবনার দরজা খুলে রেখেছে তুমি জানো না। আসলে আমরা হার্ভার্ড ছেড়ে দেওয়া স্টিভ জবস এর গল্প জানি, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং গল্প আছে কিন্তু হার্ভার্ড নিয়ে। পৃথিবীর সব থেকে বড় ইনভেস্টমেন্ট গুরু মানা হয় যাকে, ওয়ারেন বাফেট। দুনিয়ার সবথেকে বড়
বড় লোকদের একজন এবং ইনভেস্টমেন্ট গুরু মনে করা হয় ওনাকে। হার্ভার্ড ইউনিভার্সিটি ওনাকে নেয় নাই, উনি হার্ভার্ডের ভর্তি পরীক্ষায় কৃতকার্য হতে পারেন, কিন্তু ওনার প্রতিষ্ঠানে তো এখন হার্ভার্ড গ্রাজুয়েটরা, অসংখ্য হার্ভার্ড গ্রাজুয়েট চাকরি করে না। কাজে কোনো একটি পরীক্ষা তোমাকে আসলে একেবারে শেষ করে দেবে এটা কখনোই মনে করো না। নিজের উপরে আস্থাটা এরকম রাখো যে মানে আমি আমি মানুষ, আমি 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 পরাজিত হতে পারি কিন্তু আমি ধ্বংস হয়ে যাব, আবার কোনো না কোনো ভাবে ঘুরে দাঁড়াবোই না। সেটি হচ্ছে সব থেকে জরুরি বিষয়। পরীক্ষাকে যদি মনে করো যে এই পরীক্ষায় ফেল করলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে, এটি হয়তো তোমার বয়স শেষ হয়ে গেছে, তোমার সরকারি চাকরির শেষ পরীক্ষা। তার মানে কি এই যে এই পরীক্ষাটা ফেল করলে তুমি আর কিছুই করবে না? সরকারি চাকরি যারা বাংলাদেশে করে না তারা কি না খেয়ে আছে? তাদের মধ্যে কেউ কি সফল হয় না? শুধু আমরা যারা সরকারি চাকরি করেছি আমরাই শুধু সমাজের সফল মানুষ? মোটেই না। আমি আমি অত্যন্ত আনন্দের সাথে দেখলাম ওই দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত কেমি কৌশলী নাকি সে যেন পড়াশোনা করে এসছে একটা ছেলে, আমার এলাকার এক ছেলে। সে আমার বাড়ির কাছে 5 বিঘা জমি ইজারা নিয়ে সেখানে সে চাষবাস শুরু করেছে। সে আধুনিক পদ্ধতিতে এই করবে, এই চাষ করবে, ওই চাষ করবে, মাছ করবে, কি করবে। সে তো শাহজালাল বাংলাদেশের প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি গুলোর একটা, সেখান থেকে একটা ভালো সাবজেক্ট সে পড়াশোনা করে আসছে। তাই নিশ্চিত আমি যে সে একটা কম্পিটিটিভ পরীক্ষা দিলে একটা ভালো চাকরি বাকরি জোগাড় করতে পারে। সে তো ওদিকে যাই নেই, ইচ্ছে করে যায়, পড়াশোনা করেছে সে, তাতে কি হয়েছে? সে এখন কৃষি কাজ করবে। এই মাইন্ডসেটটা তৈরি করা দরকার যে কোনো একটি পরীক্ষার ব্যর্থতা আমাকে আসলে শেষ করে দিতে পারে। আমি আবার রিপিট করি, এই কথাটা একটু মাথায় ঢোকাও প্লিজ। মানুষ পরাজিত হয়, ধ্বংস হয়ে যায়। আর্নেস্ট হেমিংওয়ে সে বিখ্যাত উক্তি আমাদেরকে শোনালেন, a man cannot be defeated, a man can be destroyed. আর্নেস্ট হেমিংওয়ে মার্কিন নোবেলিস্ট, অসাধারণ একজন ঔপন্যাসিক। He can be defeated but could never be destroyed. A farewell to arms, এর বিখ্যাত রচয়িতা। স্যার আমাদের ধন্যবাদ স্যার। আমি একেবারে লাস্ট একটা বিষয় স্যার আপনার থেকে জানতে চাই। আজকে থেকে বছর দেড়েক আগে 2018 সালের শেষের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার বলেছিলেন, প্রাইমারি স্কুলে ভর্তির সময় এত পরীক্ষা কেন, এই পরীক্ষার কেন দরকার? ছেলে মেয়েরা তো, শিশুরা তো স্কুলে ভর্তি হয়ে পড়ালেখা শিখবে, সেই শিশুদেরকে যদি বলো এটা কেন দরকার এই পরীক্ষাটা? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সব থেকে জঘন্য যদি কিছু থাকে সেটা হচ্ছে এটা। আমার যদি কোনো ক্ষমতা থাকে, আমি যদি একটা জিনিস পাল্টাতে পারি, তাহলে আমি যেটা পাল্টাতে চাই সেটা হচ্ছে যে প্রাইমারি লেভেল স্কুলিংটা 19-20 হবে, 18-20 হবে, কিন্তু এমন হবে না যে একটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস 5-এ পাস করে বের হয়ে যাবে মানে ABCDও ঠিক মতো না শিখে, আর আরেকটা বিদ্যালয়ে আমি তাকে প্রায় হার্ভার্ডে ভর্তির উপযুক্ত করে বের করব। এই যে একটা অসম একটা প্রাথমিক শিক্ষা পদ্ধতি আমাদের, এটি আমাদের গোটা শিক্ষা ব্যবস্থার বিপর্যয় এবং যেই সব সমস্যার মধ্যে আমরা আছি তার মধ্যে একটি প্রধান কারণ এটি। উন্নত বিশ্বে কোথাও এই ব্যবস্থা নেই, কোথাও নাই। সবখানে হচ্ছে নিজের লোকালিটির স্কুলেই তুমি পড়বা এবং সেই স্কুলগুলোর একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করার ব্যবস্থা সরকার করে। বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে, মোস্ট অফ দ্য প্রাথমিক বিদ্যালয় সরকারি, মানে সরকারি বিদ্যালয়ের বাইরে যেগুলো, সেগুলো বরং আরো বেটার যারা করতে চান তারা হয়তো যান, 100 বার যান ওনারা। কিন্তু প্রাথমিক বিদ্যালয়, সরকারি যে বিদ্যালয়গুলো আছে সেগুলোতে সরকার এখন যথেষ্ট ভালো সুযোগ সুবিধা দিচ্ছেন এবং আমি জানি আমাদের এই সেশনে নিশ্চয়ই অনেকেই আছো যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা করছো। আমি এর আগেও একটা সেশনে বলেছিলাম যে আমার সেই বাচ্চাদের হাই স্কুলে কিন্তু হার্ভার্ড গ্রাজুয়েটরা টিচার ছিলেন, স্কুলে পড়াচ্ছেন। আমরা এই সম্মানটা নিশ্চিত করতে পারি নাই এতদিন, কিন্তু আমি সরকারকে বলবো যে দুটো জায়গায় সরকার বেশ ভালো একটা কাজ করেছেন। সেটি হলো নার্সদের সম্মান বাড়ানোর জন্য ওদেরকে দ্বিতীয় শ্রেণীর একটা পদমর্যাদা দিয়েছেন, তেমনই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে একটা কাঠামোর মধ্যে এনেছেন এবং খুবই মোটামুটি একটা রিজনেবল ভালো বেতন কাঠামোর মধ্যে এনেছেন, যাতে করে এখন যথেষ্ট মেধাবী ছেলে মেয়েরাও প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমাদের এই প্ল্যাটফর্মে অনেকে আছে যারা অনেক ভালো ছেলে মেয়ে, আমি তোমাদেরকে খুব এনকারেজ করছি। জীবনে শিক্ষকতার থেকে ভালো আর কোনো পেশা নেই। এটা যদি করতে পারো মন দিয়ে, আসলে যদি তোমার কিছুটা ন্যাক থাকে, খুব আনন্দে জীবন কেটে যাবে ইনশাআল্লাহ। মানুষকে সেখান থেকে আনন্দের আর কি আছে? বাচ্চাদের সাথে সময় কাটানো থেকে আনন্দের আর কি আছে? তো আমরা তুমি যেটা বললা এটা খুবই ভুল। আমাদের একটা আছে এই প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এটা একেবারেই উচিত না।
এটা লোকালিটি বেসড হওয়া উচিত। স্কুলগুলোতে বাচ্চারা নিজের লোকালিটি স্কুলে যাবে তারা, এবং সেই স্কুলগুলো স্ট্যান্ডার্ডটা যেন একটা মোটামুটি একটা অন্তত 15-20-এর মধ্যে, 18-20 না হোক, 15-20-এর থেকে যেন বেশি ওয়াইড না হয়, সেটা ইনশোর করা। আমার মনে হয় সেটা একটু আগাচ্ছি আমরা। স্যার লাস্ট 1 মিনিট স্যার, যখন করোনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নিউ ইয়র্ক সিটিতে সম্ভবত যখন স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয় 1 বছরের জন্য, তাও আজ থেকে প্রায় 6 মাস আগে, মে জুন মাসে মনে হয়, তখন এটার অনেক সমালোচনা হচ্ছিল। তখন নিউ ইয়র্কের গভর্নর বলেছিলেন যে লেখাপড়া গুরুত্বপূর্ণ, কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন। নিউ ইয়র্ক সিটি বলেছিলেন। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি গতকাল একটা আলোচনায় সবাই বলেছেন শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে, এবং সেখানে উনি ইন্ডিকেট করেছেন পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, শুধু পরীক্ষা নির্ভর এবং বাধ্যবাধকতাপূর্ণ কিছু করানোর এই পরীক্ষা সিস্টেম থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি। এই বিষয়ে যদি আপনি স্যার কমেন্ট করতেন। আমাদের সময় 1 মিনিট, লেস দেন 1 মিনিট। আমরা এর আগেও যে আলোচনাটুকু করেছি সেটাও এই লাইনেই করেছি। আমি পার্সোনালি মনে করি না যে আমাদের যে পরীক্ষা সিস্টেম আছে এটি খুব সায়েন্টিফিক এবং আধুনিক যে শিক্ষা ব্যবস্থা এটার সাথে সঙ্গতিপূর্ণ। বাট আমি বরং একটু ভিন্ন নোটে শেষ করি। শিক্ষা পদ্ধতি পাল্টাবে ইনশাআল্লাহ, সামনে আরো আধুনিক হবে, বিজ্ঞানসম্মত হবে, সবই ঠিক আছে। আমরা এখন যাদের নিয়ে কথা বলছি তাদের কিন্তু পরীক্ষা সামনে, এবং এই পরিবর্তিত শিক্ষানীতি বা শিক্ষা ব্যবস্থার কোনো সুফল তাদের পাওয়ার সম্ভাবনা নাই। তাদের জন্য কথা বলে বড় আমি শেষ করি, সেটা হচ্ছে এই যে পরীক্ষা ভীতি তাড়ানোর সব থেকে সহজ রাস্তা হচ্ছে পড়ে ফেলা। সব থেকে বেশি পড়বো, তাহলে পরীক্ষা ভীতি আর থাকবে না। এটা হচ্ছে এক। আর তার পাশাপাশি যেটা, সেটা হলো যে কোনো পরীক্ষাই আসলে জীবনের শেষ পরীক্ষা। এইটা মনে বিশ্বাস রাখবা যে আমি এই পরীক্ষার রেজাল্টের থেকে আমি আসলে অনেক বড়। ইনশাআল্লাহ এখানে আমি ব্যর্থ যদি হইও, ব্যর্থ হবো না ইনশাআল্লাহ, যদি হই আমার অন্য কোনো এক জায়গায় গিয়ে আমি সফল, নিজের ওই জায়গাটা খুঁজে বের করাটা খুঁজে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। যে কথাটা বলেছেন সেটা দিয়ে আমরা আসলে শেষ করতে চাই। কোনো পরীক্ষাই শেষ পরীক্ষা নয়। জীবন যেখানে শেষ মনে হচ্ছে সেখানেও দেখবেন আগামীকাল কিন্তু আবার সূর্য উঠবে। যখন সিডার হয়েছিল, আয়ডা হয়েছিল বাংলাদেশের একটা দক্ষিণাঞ্চলের বিশাল একটা এলাকায়, মানে মনে হয়েছে যে একটা ধ্বংসস্তূপ, কিন্তু পরবর্তীতে এখানে তো মানুষ সংগ্রামের মাধ্যমে আবার আস্তে আস্তে পরিবেশ পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে আছে। খুব বেশি প্রেশার নিয়ে নিজের লাইফ এবং যাওয়া এবং অনেক ধরনের নেতিবাচক কাজ করে এই সমস্ত গুলো থেকে মুক্ত হওয়া দরকার। পরীক্ষা কৌশল সম্পর্কে তো আমাদের ইনশাআল্লাহ আসেনি। আমরা স্যারের একবার জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ায় এই প্রোগ্রামে আসবো, এবং আপনাদের যখন স্পেসিফিক বিভিন্ন পরীক্ষার ডেট করে যাবে, বড় ধরনের বিসিএস প্রিলিমিনারি লিখিত বা ভাইবা পরীক্ষা, ব্যাংক জবের কোনো বড় ধরনের পরীক্ষা বা এই ধরনের হয় প্রাইমারি পরীক্ষা, এর আগে আমরা স্যারকে নিয়ে এবং অন্যান্য সম্মানিত অতিথিদেরকে নিয়েও এই বিষয়ে আরো ফোকাস করব। পরীক্ষা ওভারকাম করার জন্য এক্সাম স্ট্র্যাটেজি, পরীক্ষার কৌশল, এক্সাম অ্যাপ্রোচের কোনো বিকল্প নাই। এক্সাম অ্যাপ্রোচের বিষয়টা আজকে 30 মিনিট আর 60 মিনিটের আলোচনায় পর্যাপ্ত তা নয়। এই বিষয়ে স্যারের সাথে ব্যক্তিগত আলাপে বা তার পোস্ট গুলো পড়লে আমি বুঝতে পারি আপনারা মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যারের ফ্রেন্ড লিস্টে থাকুন অথবা না থাকুন, ফলো করেও স্যারের লেখাগুলো পড়তে পারেন। স্যারের ফেসবুক পোস্টে যিনি যে বিষয়গুলো লেখেন কয়েকটা লাইনে, এগুলো আমি খুব পড়ার জন্য খুব মুখিয়ে থাকি, খুব আগ্রহের সাথে থাকি। আপনারা একটু দেখতে পারেন, ফলো করতে পারেন। আবার হ্যাঁ, ভালো বলেছেন মিজানুর রহমান, রাতের পর আবার দিন আসে, আবার ইনশাআল্লাহ আমাদের সাথে দেখা হবে। আজকে স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর মাস পরের সম্মানিত সদস্যবৃন্দ যারা শুনেছেন এতক্ষণ সময় ধরে, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 9টা 10 মিনিটে 41তম বিসিএস প্রার্থী যারা আছে তাদের একটা বাংলাদেশের ফেয়ার্সের ক্লাস আছে, সম্ভবত মিডিয়েবল পিরিয়ড অফ বেঙ্গল, বাংলার মধ্যযুগ, আনোয়ার স্যারের সম্মানিত। আপনারা তার সাথে আস্থা করবেন যারা অ্যাকচুয়ালি তারা, এবং আমাদের যারা নিয়মিত যারা আলোচনা শুনছেন, আমাদের জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায় প্রতি মাসের তৃতীয় সোমবার রাত 8টা থেকে 9টা, সন্ধ্যা 8টা থেকে 9টা আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদ হোসেন স্যারের সাথে, এবং যারা সিনিয়র প্রফেশনাল হিসেবে অনেক সিনিয়র বা অনেক বৃদ্ধ অভিজ্ঞ তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করি প্রতি বৃহস্পতিবার। সেটা হচ্ছে কৃতিদের সাথে এক সন্ধ্যায়। সে প্রোগ্রাম আগামী বৃহস্পতিবার অর্থাৎ 19 নভেম্বর আমাদের সাথে খুবই সম্মানিত একজন অতিথি আমাদের সাথে যোগ দিবেন। তিনি হচ্ছেন বাংলাদেশের এক্স ক্যাবিনেট সেক্রেটারি, উনি একই সময়ে ক্যাবিনেট সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি আমাদের সাথে সময় দিয়েছেন। আগামী বৃহস্পতিবার 8টা থেকে 9টা আমরা সকলেই চেষ্টা করবো সেই প্রোগ্রামটা শোনার জন্য। সবাইকে সেটার জন্য ইনভাইট করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।